কে হালচাল দোস্ত, আবারও আপনাদের জন্য নিয়ে এলাম প্রতিদিনের নতুন কিছু খবরাখবর। আপনি এই 6-7 মিনিটের মধ্যেই জানতে পারবেন কোথায় কি হচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের কি সমাচার। এই খবরটি সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুখের সামনে গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠল রাজ্যপাল। আসলে 21শে ডিসেম্বরের দিন কলকাতায় একটি ম্যারাথন দৌড়ের সময় এই ঘটনাটি ঘটে। ম্যারাথন দৌড়ের নিয়ম ছিল সে যেন পিস্তল উপরের দিকে তুলে গুলি করা হয়। এনডি ক্যাম্প তাকে বারবার মাথার উপরের দিকে তুলে গুলি মারতে বলা হয়েছিল। আর তখন গুলি চালানোর সাথে সাথে আশেপাশে থাকা সবাই একদম চমকে যায়। এত করে বলার পরেও রাজ্যপাল সিবি আনন্দ বোস গুলি সামনের দিকে ছুড়ে বসে। ঘটনায় রাজ্যপাল নিজেও অনেকটা অবাক হয়ে যায়। এই ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লোকের নানা রকম মন্তব্য করেছেন। এখানের বিশেষজ্ঞরা বলেছেন এরকম অসাবধানতার জন্য বড় কিছু একটা বিপদ হতে পারত, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। তাই একটু সাবধানতার সাথে কাজ করা উচিত। চলো পরের খবরটি দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর পর এবার মধ্যপ্রদেশ, কেরালা এবং ছত্তিশগড়েও এসআইআর এর খসড়া ভোটের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 3 রাজ্যের খসড়া ভোটের তালিকায় অনেক ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে এসআইআর এর শুরুর পর থেকেই কেরালায় ভোটার তালিকা থেকে 22 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। ছত্তিশগড়ে ভোটার তালিকা থেকে 27 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তবে 3 রাজ্যের মধ্যে সব থেকে বেশি নাম বাদ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে। এখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রায় 42 লক্ষ। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ক্ষেত্রে 2 রাজ্য মিলিয়ে খসড়া ভোটের তালিকা থেকে 1,50,00,000 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। আর শুধু মধ্যপ্রদেশেই প্রায় 8.5 লক্ষ মরা মানুষের ভোটারের খবর পাওয়া গেছে। কেরালা এবং ছত্তিশগড়ে ভোটারের সংখ্যা প্রায় 6.5 লক্ষর কাছাকাছি। আবারও নতুন বছরে বাড়বে রিচার্জের দাম। রিচার্জের দাম বেড়ে যাওয়া মানে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া। শোনা যাচ্ছে 2026 সালের শুরুতেই আবারও বাড়তে চলেছে মোবাইল রিচার্জ, যার ফলে মধ্যবিত্তের পকেটে আবার টান পড়তে চলেছে। এখনকার মানুষ মোবাইল ও নেট ছাড়া 1 মিনিটও ভাবতে পারে না। কি করবে সাধারণ মানুষ? চলুন পরের খবরটি দেখে নিই। ভারতীয় রেল লাইনে বন্য প্রাণীদের সুরক্ষার জন্য এআই ভিত্তিক ব্যবস্থা জোরদার করছে। লোকো পাইলটদের 0.5 কিলোমিটার আগেই সাবধান করবে এআই ক্যামেরা। ভারতীয় রেল লাইনে হাতির উপস্থিতি ঠিক করার জন্য ডিএএস সিস্টেম ব্যবহার করছে। এই সিস্টেমটি রেল লাইনের কাছাকাছি হাতির চলাচল সম্পর্কে লোকো পাইলট, স্টেশন মাস্টার এবং কন্ট্রোল রুমকে রিয়েল টাইমের খবর দেবে, যা তাদের সময় মতো ব্যবস্থা নিতে সাহায্য করবে। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ আলিম মোল্লাকে করল গ্রেপ্তার। গত 19শে ডিসেম্বরের দিন ভোলা ঘোষ যখন তার কাজ সেরে বাড়ি ফিরছিল, তখন পেট্রোল পাম্পের উল্টো দিকে তারপর তার দিকে অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। এখন ভোলা ঘোষ বলছে শাহজাহান বাহিনীর লোকেরাই তার উপর হামলা চালিয়েছে যাতে তিনি সাক্ষী দিতে না পারেন। মোহন ভাগবত বাংলাদেশের বর্তমান সময়ে হিন্দুদের উপর নির্যাতন ও নিরাপত্তা নিয়ে গভীর ভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে বহু হিন্দুরা একসঙ্গে হওয়ায় এখন সেখানে পরিস্থিতি বেশ কঠিন। তিনি এখন পরামর্শ দেয় যে সেখানকার হিন্দুদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একসাথে থাকতে হবে। তিনি আরো বলেন যে হিন্দুদের জন্য একমাত্র দেশ ভারত, তাই ভারত সরকারকে এই বিষয়ে ভাবতে হবে। আরো তিনি জানিয়েছেন সরকার হয়তো কিছু পদক্ষেপ নিচ্ছে যা এখন জানানো সম্ভব না। খসড়া ভোটের তালিকা থেকে নাম বাদ পড়ায় এবার সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে বিজেপির খোকাবুদের আবদারে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে প্রায় 1.5 কোটি নাম বাদ দিতে চাইছে। তিনি বলেন ডেলিমিটেশনের ফলে কলকাতার ওয়ার্ডের সংখ্যা বাড়লেও সুপরিকল্পিতভাবে মানুষের নাম ভোটার তালিকা থেকে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই আক্রমণের সাথে সাথে পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে মিথ্যাচার বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী দাবি করেন যে মাইক্রো অবজারভার তালিকায় একজনও ভিন্ন রাজ্যের কর্মরত কর্মী থাকলে তিনি তার কাছে ক্ষমা চাইবেন, অন্যথায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে তার কাছে। এখন এসআইআর এর সংশোধনের ধাক্কায় মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বেসামাল হয়ে পড়েছেন বলে জানা গেছে। পরকীয়া জোরে হুগলির মকরায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুলিশে অভিযোগ জানিয়েও প্রাণ হারালেন স্বামী, গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক। ঘটনায় মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মকরা থানার কাছাকাছির এক এলাকায় প্রসেনজিৎ নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে দিনের আলোয় কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর প্রেমিক সুব্রত ভক্তের বিরুদ্ধে। পরিবারের দাবি প্রসেনজিতের স্ত্রীর সঙ্গে সুব্রতর গত 6 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। এমনকি এই বিষয়ে প্রসেনজিৎ আগে থানায় ডায়েরিও করেছিল। খবরে জানা গেছে ঘটনার দিন সন্ধ্যায় সুব্রত মদ খেয়ে প্রসেনজিতের বাড়িতে উপস্থিত হয় এবং বাড়িতে ঢুকে সে প্রসেনজিতের খোঁজ করতে শুরু করে। তখন তাকে পরিবারের সদস্যরা বাধা দিতে যাওয়ায় তার সাথে কথা কাটিয়ে শুরু হয়। ঘটনার সময় প্রসেনজিতের ছোট ছেলেকেও হাতের সামনে পেয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় জানা যায় প্রসেনজিৎ যখন টোটো করে বাড়ি ফেরে তখন সুব্রতর সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এবং সাথে সাথে তাকে স্পট জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। তখন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও শেষ রক্ষা করা যায়নি। তৃণমূলকে পুরো শেষ করে দেবো, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। একটি জনসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাহস থাকে তবে যেন তিনি একটি টিভি চ্যানেলে তার মুখোমুখি বসেন। তিনি অভিযোগ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ব্যবহার করে রাজনীতি করেন। 2012 সালে কংগ্রেস ছেড়ে যখন তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন সেই সময়ের কথা উল্লেখ
উল্লেখ করে হুমায়ুন কবির বলেন যে তিনি কোনো পদের লোভে বা মন্ত্রী হওয়ার সত্ত্বে আসেননি, কিন্তু আজ তাকে গদ্দার বলা হচ্ছে, যা তিনি মেনে নিতে পারছেন না। তার দাবি মুর্শিদাবাদে তৃণমূলের ভিত শক্ত করার পিছনে তার বড় ভূমিকা ছিল, অথচ আজ তাকে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে সাসপেন্ড করা হয়েছে। বক্তৃতার সময় তিনি ফিরাদ হাকিমকেও তীব্র আক্রমণ করেন। ফিরাদ হাকিমের পারিবারিক প্রেক্ষাপট টেনে এনে তাকে অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু বলে কটাক্ষ করেন হুমায়ুন কবির। বেলডাঙ্গায় তার মসজিদ বানানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি বলেন যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে একজন মুসলমান মসজিদ বানাতে পারেন, এতে বাধা দেওয়ার অধিকার কারো নেই। হাওড়ায় অগ্নিকাণ্ড, ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক সংঘাত। হাওড়ায় একদিনে 2 অগ্নিকাণ্ড। শীতের রাতে ভয়াবহ আগুনের সাক্ষী হলো হাওড়া। সোমবার রাতে হাওড়া ময়দানের কাছে একটি বস্তিতে আগুন লেগে ভস্মীভূত হয় বেশ কিছু ঘরছাড়া হয়ে পড়েন বহু মানুষ। ঘটনাটি শীতের রাতে আগুন পোহাতে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটে। এখন গোলাবাড়ি থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। অন্যদিকে হাওড়ার বালিতে বহুতলের 5 তলায় আগুন লাগে। প্রতিবেশীদের সাহায্যে বেঁচে ফিরেছেন এক বৃদ্ধা ও তার নাতনি। প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রো অবজারভার নিয়োগ ঘিরে চলছে সংঘাত। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মধ্যে চরম কথা কাটাকাটি শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলেন 4000 কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি অধিকারিককে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তিনি এই অফিসারদের নাম, ঠিকানা ও দপ্তরের বিস্তারিত তথ্য দাবি করেছেন। তার প্রশ্ন, দিল্লির এই লোকেরা কি বাংলা ও বাংলার বিভিন্ন জাতিগোষ্ঠীকে চেনে? বিজেপি এই মন্তব্যকে হুমকি বলে অভিহিত করেছে। তাদের দাবি, মাইক্রো অবজারভার নিয়োগ নির্বাচনে মুখ্যমন্ত্রী জবাব চাওয়ার কোনো অধিকারই নেই। শুভেন্দু অধিকারী আগেই ভোটার তালিকা স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় কর্মীদের নিয়োগের দাবি জানিয়েছিলেন। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে আক্রমণ করেন। বিজেপি পাল্টা জবাবে বলেছে, মুখ্যমন্ত্রী মমতার হার নিশ্চিত জেনেই মুখ্যমন্ত্রী এভাবে গালিগালাজ করছেন, তার মাথা খারাপ হয়ে গেছে। আজকে সমাচার এখানে শেষ করছি। দেখতে থাকুন টিটিএস নিউজ। আর প্রতিদিনের তাজা খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।